আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার কলকাতায় হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করতে আজ জেলা সফরে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দুটি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণায় রাজনৈতিক চাপানুতর শুরু। রাজ্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে সফল রাজ্যের ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকায় সমস্ত উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তবে এসআইআর 2026-এ মৃত, স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এই সুবিধা বন্ধ হবে। যদিও যাদের মামলা এখনও এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন অথবা যারা সিএর জন্য আবেদন করেছেন তাদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তারা প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের ওবিসি তালিকায় থাকা 66টি শ্রেণীকে 7% সংরক্ষণের আওতায় রাখা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 22 মে 2024 সালের রায়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 2010 সালের আগে রাজ্যের ওবিসি তালিকাভুক্ত 66টি শ্রেণীকে সংবিধানের 16(4) অনুচ্ছেদের অধীনে সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া হয়নি। তবে ওবিসি ক্যাটেগরি এর জন্য 10% এবং ওবিসি ক্যাটেগরি বি এর জন্য 7% সংরক্ষণের যে ব্যবস্থা চালু ছিল তা আদালত বাতিল করে দেয়। এরপরেই নতুন করে সংরক্ষণের হার নির্ধারণ করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে এই 66টি শ্রেণীর জন্য মোট 7% সংরক্ষণ কার্যকর হবে। তালিকায় কাপালি, বৈশ্য, কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, নাপিত, যোগীনাথ, গোয়ালা গোপ, ময়রা, বারুইজীবী, মালাকার, জোলা, তাঁতি, ধানুক, কেওড়ি, রাজু, করণী, কাহার, বেটকার, নিওয়ার, থামি, যোগী, ধীমল, গঙ্গোত, তুরহা, নস্যা, শেখ সহ একাধিক সম্প্রদায়ের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আজ জেলা সফরে যাচ্ছেন। সকাল 10টায় কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার জেলার শাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজই তার কলকাতায় ফেরার কথা। বিকেলে তিনি বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। আগামীকাল তার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার প্রথম দফায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 4 শহরকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার পৌরোহিত্যে গতকাল নতুন দিল্লিতে আয়োজিত বৈঠকে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল যোগ দেন। পরে তিনি বলেন, এই প্রকল্পে দক্ষিণবঙ্গের দুর্গাপুর, আসানসোল ও উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং শহরকে যুক্ত করা হবে। এই জন্য কেন্দ্র রাজ্যকে 200 কোটি টাকা দেবে বলে তিনি জানান। এই প্রকল্পে 4 শহরকে প্লাস্টিক মুক্ত করা ছাড়াও পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে। রাজ্যে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 3 IAS এর নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, নীলম মীনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু এই 3 জনের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। 3 জনই অভিজ্ঞ এবং নির্বাচন পরিচালনায় প্রশাসনিক কাজে দক্ষ বলে তাদের নাম বিবেচনায় আনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দুটি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ও কালীঘাট রোডে তার মায়ের নামের বাড়ির বেআইনি অংশ 7 দিনের মধ্যে নিজেদের তরফ থেকেই ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তা না হলে পুরসভাই ওই কাজ করবে এবং ভাঙার খরচও তাদের দিতে হবে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। আজকের প্রসঙ্গ কবির পক্ষে শুনবেন একটি আলোচনা। বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় থাকছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতে দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে গতকাল জানিয়েছেন। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21 মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, জাহাঙ্গীর খান কোনো ভয়ের কাছে নথি স্বীকার করল কিনা তা দল খতিয়ে দেখবে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই। পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 28টি ভোট গ্রহণ কেন্দ্রের 99% ভোট কারচুপি করেছিল। ফলতা বিধানসভা উপনির্বাচনে লেজ গুটিয়ে প্রার্থীপদ প্রত্যাহারের ঘোষণা করলেন তথাকথিত অভিষেক ব্যানার্জির সেনাপতি জাহাঙ্গীর। 24 লোকসভা নির্বাচনে এখানে বিরোধীদেরকে কোনো প্রচার, মিটিং, পোলিং এজেন্ট, ভোট কিছু করতে দেওয়া হয়। এখন দাঁড়িয়ে যখন বিজেপি সরকার এসছে, আমরা দেখছি কিভাবে তৃণমূল একেবারে মোমবাতির মতো গলে শেষ হয়ে যাচ্ছে। ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করার পর গতকাল দলের বিধায়কদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বৈঠক করেন। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৈঠকে জাহাঙ্গীর খানকে নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। দলকে বিড়ম্বনা ফেলায় তাকে বহিষ্কারের দাবি তোলেন কয়েকজন বিধায়ক।
শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং বিধাননগর পুর এলাকার একাধিক নিয়োগ ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুরসভার কাউন্সিলর ও এমআইসি দেবরাজ চক্রবর্তীকে গতকাল সিআইডি আটক করেছে। রাজ্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে সফল রাজ্যের ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, বাংলার কোনো ক্রীড়াবিদ অলিম্পিকে স্বর্ণপদক জিতলে 8 কোটি, রৌপ্য পদকের জন্য 6 কোটি এবং ব্রোঞ্জ পদকের জন্য 4 কোটি টাকার পুরস্কার মূল্য প্রস্তাব দেওয়া হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইটালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতাতেও সফর করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইটালির রাজধানী রোমে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান সে দেশের বিদেশমন্ত্রী আন্টোনিও তাজানি। শ্রী মোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি পরে সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠক করবেন। ভারত ইটালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-19 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনা করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-তে যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে 3য় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত 1 দশকে এই 2 অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোন ফ্রস্টডটির, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্টআপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে। अक्टूबर 2025 से नॉर्वे, आइसलैंड और अन्य एफ्टा देशों के साथ हमने ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया और कुछ ही महीने पहले हमने भारत यूरोपियन यूनियन फ्री ट्रेड एग्रीमेंट किया, जिसमें डेनमार्क, फिनलैंड और स्वीडन भी भागीदार है। इन महत्वाकांक्षी ट्रेड एग्रीमेंट से हम भारत और नॉर्डिक देशों के साथ संबंधों में एक नए स्वर्णिम युग की शुरुआत करने जा रहे हैं। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাতে বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদ বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। आज हम सब ने मिलकर ग्लोबल इश्यूज पर भी विचार साझा किए। वैश्विक तनाव और संघर्ष के इस दौर में भारत और नॉर्डिक देश साथ मिलकर एक रूल्स बेस्ड ग्लोबल ऑर्डर को बल देते रहेंगे। और यूक्रेन हो या वेस्ट एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के प्रयासों का समर्थन करते रहेंगे। हम इस बात पर सहमत है कि मल्टीलेटरल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक भी है और अर्जेंट भी है। और टेररिज्म पर भी हमारा क्लियर और यूनाइटेड स्टैंड है। नो कॉम्प्रोमाइज, नो डबल स्टैंडर्ड।
মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে 4 দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন রুবিও। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। উল্লেখ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলো বক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জেনেভায় আয়োজিত ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংহতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছর সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব বা রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে ১,৮৫,০০০-এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছে। পরে শ্রী নাড্ডা ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়নপো টান্ডিন ওয়াংচুক এবং নেপালের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতার সঙ্গে বৈঠক করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল ২০২৬ সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটির গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তাকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার ২১ জন এবং রাজ্যসভার ৯ জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেহরাওয়াত, বৈজয়ন্ত পান্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর, তাওড়ে, সুজিত কুমার এবং উজ্জ্বল দেওরা নিকাম। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের ১৭৫ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের দফতর ধ্বংস করা হয়েছে বলে জানান। এর আগে গত সপ্তাহে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের সিনিয়র কমান্ডার আবু বিলাল আল মিনুকি সহ বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত ৯:৩০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ৩১ মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৪তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। রেল মন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কভাচ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কবচ সুরক্ষার আওতায় চলে এলো। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই 4টি স্টেশনে ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের ৯৯.৬% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইল ফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের ৬৯,৮৭৩ কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানে ডিজিসি আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফিউয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের ২রা ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা
নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাতিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলোডোনিয়ামের উপস্থিতি পাওয়া যাওয়ার পর এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত 3য় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। খবর শেষ হলো।